আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশ বনাম লেবাননের গতকালকের ম্যাচ নিয়ে আমি আজকে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াট উই ডিড অ্যান্ড হোয়াট শুড উই হ্যাভ ডান। আমরা কি করেছি এবং আমাদের আসলে কি করা উচিত ছিল। আমরা সবাই জানি বাংলাদেশ লেবাননের সাথে ম্যাচ যখন খেলতে গিয়েছে তখন আমাদের সবারই একটা ফোকাস বা টার্গেট ছিল, উই হ্যাভ টু উইন দিস ম্যাচ। আমরা ম্যাচ জিততে চাই। আমাদের আসলে ড্র করারও কোনো চিন্তা ভাবনা ছিল না। তো চিন্তা ভাবনা যদি না থাকে তাহলে আমরা আসলে 5 জন ডিফেন্স নিয়ে কেন খেলতে যাব? 5 জন নিয়ে খেললাম। 5 জন নিয়ে যদি আমরা খেলতেও যাই তাহলে সেখানে মেহেদী মিঠু বা সুশান্ত ত্রিপুরার মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার কেন আমি আসলে মাঠে নামাবো না? দেখেন, আমি আগে একটু ক্ষমা প্রার্থী। আমি এখানে কোনো ধরনের সমালোচনা করতে আসিনি। আমি আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এগুলোই আমি প্রকাশ করতে আসছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হাবিয়ের কাবরেরা, হাসান আল মামুন ভাই, এনাদের প্রতি আমার যথেষ্ট পরিমাণে সম্মান আছে। হ্যাঁ, আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি এবং রেসপেক্টের জায়গা থেকেই আমি আমার মতামতগুলো শেয়ার করতেছি। পুরো ম্যাচ জুড়ে যদি আপনি দেখেন, বাংলাদেশের বল পজিশনিং খুব ভালো ছিল, পাস অ্যাকুরেসি ভালো, ডায়াগোনাল পাস ভালো, থ্রো পাস ভালো, ক্রস ভালো এবং খুব ভালো কিছু আমরা রান মেকও করছি। রাকিব ভালো কিছু কাজ করছে, খুব সুইফট রান করছে, মুভ ভেরি ডিপ, মানে খুবই খুবই ভালো কিছু কাজ করছে। এবং রাকিব আরেকটা কাজ যেটা করছে সেটা হচ্ছে যে সে পোস্টে, গোল পোস্টে সে শুটিং চালাইছে যাতে সেখান থেকে একটা রিবাউন্ড বল আসে, এবং রিবাউন্ড বল আসার জন্য যেই আমাদের প্লেয়ার দরকার সেটা পরের বিষয়। চেষ্টা করা হয়েছে। এখন আমি মূল কথায় আসি, আসলে আমাদের সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা যদি আমি সবাই, যেহেতু আমরা খেলা দেখছি, আমরা সবাই জানি মূল প্রবলেমটাই হচ্ছে আমাদের অ্যাটাকিং থার্ডে। অ্যাটাকিং থার্ডে ভাই, যদি আপনি প্রেসিং না করেন অপোনেন্টকে, আপনি কোনো দিনই আপনি বল উইন করতে পারবেন না। আর বল উইন করতে না পারলে কি হবে? আলটিমেটলি আপনার ডিফেন্স থার্ড মারাত্মক প্রেসারে পড়বে। আপনি যদি 6 জন ডিফেন্স নিয়েও খেলেন, 7 জন ডিফেন্স নিয়েও খেলেন, কোনো কাজে আসবে না। আপনি তো ফোর্স করতে পারতেছেন, আপনি তো প্রেসিং করতে পারতেছেন না অ্যাটাকিং থার্ডে অপোনেন্টের অ্যাটাকিং থার্ডে প্রেসিং করতে না পারলে কি হবে? সবাই হাইলাইট ডিফেন্ডিং করবে। হাইলাইট ডিফেন্ডিং করলে কি হবে? কয়টা অ্যাটাক আপনি সামলাইবেন? আমাদের আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। দেখেন ভাই, আসলে এই আমরা যেহেতু ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করতে চাই নাই, আমরা গেছি ম্যাচ জিতার জন্য। সেই ক্ষেত্রে কি আমাদের পক্ষে পসিবল ছিল না যে 4-3-3 বা 4-4-2 এই ধরনের ফরমেশনে, যেহেতু আমাদের দেশের প্লেয়াররা খেলে অভ্যস্ত, আমরা কি পারতাম না এই ফরমেশন গুলোতে খেলাইতে? আমি জানি না। আমি আবারও বলতেছি, আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করতেছি। আমি কোনো ধরনের সমালোচনা বা কোনো কিছুই না। আমরা 4-4-3 খেলতে পারতাম, খেলি নাই। কেন খেলি নাই আমি জানি না। যখন আমরা অলরেডি ফার্স্ট হাফে 2টা গোল কনসিড করে ফেলাম, দেন আমাদের অফিসিয়ালদের আসলে মাথায় কাজ করতেছে যে আমরা ডিফেন্সিভ খুব বেশি খেলতেছি, আমরা 5 জন ডিফেন্স। দেন আমরা শাকিল আসলে আমরা সাবে নামাইলাম হচ্ছে জনির। এখন আমি আসলে জানি না, আমাদের আসলে ওই মুহূর্তে আমরা 2টা গোল কনসিভ করার পরে জনিরে নামানোটা কি আসলেই কোনো প্রয়োজন ছিল? এখানে আমার আসলে অ্যাটাকিং থার্ড বাড়াইতে হবে। আপনারা সবাই জানেন যে আফটার 65 মিনিটস যখন এই ইমন নামলো, উফ, মারাত্মক সে কিছু মুভ করছে। দেখেন, আমি এই জনির জায়গায় ইমনরে নামাইতে পারতাম না, বা কাদেম শাহ কি অপশন ছিল না আমাদের? তাহলে আমরা কেন আসলে জনির মতো প্লেয়ারকে আমরা মাঠে নামাইলাম? জনি কি আসলেই কোনো পটেনশিয়াল ইমপ্যাক্ট করতে পারছে সাবস্টেশনে নাইমা? মিস পাস, মিস জোনাল পজিশনিং, সবাই দেখছি।
ওগুলা আমি আসলে আসতে চাই না, ব্যক্তিগত কিছু হইয়া যায়। ওগুলা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা পটেনশিয়াল ইম্প্যাক্ট করব, তখন আমাদের আসলে মাথায় থাকতে হবে পটেনশিয়াল ইম্প্যাক্টেবল প্লেয়ারকে। এখন আপনি বলতে পারেন যে ইমন এবং কাজেম শাহ তারা তো আসলে এক্সপিরিয়েন্সড না ফর ন্যাশনাল টিম। তো যেখানে জনি আসলে প্রিভিয়াস অনেক গেম খেলছে সে ন্যাশনাল টিমে, তার ভাই আগে আলিফ বে তেসে পড়াইতো, এখন আলিফ বা তাসা পড়ায়। আপনারা আলিফ বা তাসাই পড়তে হইব, আলিফ বে তেসে পড়লে হবে না। আপনি ওই মুখস্থ বিদ্যায় যদি বলেন যে না হ্যাঁ ওইখানে ইম্প্যাক্ট সে ফালাইছে, সে আগে প্রিভিয়াস গেম খেলছে, কিন্তু আপনি অন্যদিকে চিন্তা করেন না, জনের চেয়ে কি ফিজিক্যালি ইমন শাহরিয়ার বা কাজেম ফিট না? সে ফিজিক্যালি কি ওনাদের সাথে, লেবাননের সাথে আরো বেশি ফাইট করতে পারতো না? করি নাই। বা আমরা যদি এখন বলতে চাই যে হ্যাঁ ইমন, ওই জনির জায়গায় যদি ইমন নামাইতাম তাইলে আসলে আমাদের ফরমেশনটা কিন্তু 4-3-3 আমরা খেলতে পারতাম। এইখানে আমি কিছুটা লিখে রাখছি, আপনাদের দেখা যায় কিনা বুঝতেছি না। আমি আপনাদের জন্য মুখে একটু বলি, সেটা হচ্ছে যে আহ, তপু কাজী সেন্ট্রাল ব্যাক, ফুল ব্যাক সাদ ইসা, ঠিক আছে সমস্যা নেই। হৃদয়ের আপনি যদি হোল্ডিং মিডফিল্ড, যেহেতু সে ন্যাচারালি সে হোল্ডিং মিডফিল্ডার, আপনি হৃদয়ের এখানে রাখতেছেন, রাইট মিডফিল্ডে জামাল ভাই, লেফট মিডফিল্ডে সোহেল ভাই, এবং আপনি অ্যাটাকিং থার্ডে যদি চিন্তা করেন, লেফট উইং এ যদি আপনি ইমনরে খেলাইতে পারতেন, মোরসালিন রে নাম্বার 9-এ রাইখা, রাকিব রাইট উইং এ থাকলে খেলাটা কি আরো সুন্দর হইতো না? বা এই ফরমেশনটা যদি আমরা প্রথমেই করতাম তাইলেও কি হইতো না? আচ্ছা, এখানে আরেকটা কথাও আসতে পারি, যেহেতু আমরা প্রথম ম্যাচে, ওই যে প্রথম ম্যাচে বলতে গিয়ে যে অস্ট্রেলিয়ার সাথে লাস্ট ম্যাচে যখন আমরা জামান ভাইরে খেলাইলাম না, সোহেল রানা জুনিয়র খেলছেন, ওই জায়গাতে যেহেতু সোহেল রানা জুনিয়র কিছুটা ইনজুরির কারণে তারে আসলে মাঠে নামানো হয়নি। জামাল ভাইয়ের প্রতি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট, যদি জামাল ভাইরে আমরা এখানে নাও খেলাই, এইখানে কি মোরসালিন রে আইনে ইমন শাহরিয়ার রে খেলানো যাইতো না? বা ইমন শাহরিয়ারে আমরা এখানে খেলাইলাম, এর সাথে আপনি কি কাজেম শাহরে খেলাইতে পারতেন না? ধরেন ইমন শাহরিয়ার আছে জামান ভাইয়ের জায়গায়, সে কিন্তু সেন্টার মিডফিল্ডও খুব ভালো খেলে, অ্যাটাকিং মিডফিল্ডও খুব ভালো খেলে ইমন শাহরিয়ার। আপনি জামান ভাইয়ের জায়গায় ইমন শাহরিয়ারে খেলাইতে পারতেন না? কাজেম শাহরে কি লেফট উইং খেলাইতে পারতেন না? মোরসালিন রাকিব, ঠিক আছে। আমি জানি না আসলে কোথায় কি ঘটছে না ঘটছে, আমার চেয়ে ভালো ওইখানে অনেকে আছেন, এবং বাংলাদেশের ন্যাশনাল টিম কোচ হাবিয়ার কাবরেরা, সে আসলে ইউএফএ প্রো লাইসেন্স ধরে কোচ। আমি আসলে ওনার আহ, ওই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সে পরীক্ষিত। ব্যাপার হচ্ছে যে আসলে ওই যে আমি বললাম, হোয়াট ডিড অ্যান্ড হোয়াট শুড উই হ্যাভ ডান, আমাদের আসলে কি করা উচিত ছিল। ট্রাবল যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মিসকমিউনিকেশন উইথ ইচ ডিফেন্ডার, প্রত্যেক ডিফেন্ডারের ভিতরে আপনি একটা মিসকমিউনিকেশন দেখতে পাবেন। সেটা আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন, কিন্তু আমি বলবো আসলে কোথায় আমাদের মিসকমিউনিকেশন হয়েছে বিটুইন অল ডিফেন্ডার্স। যখন আমরা আমাদের নিজেদের পজিশনিং এ খেলতেছি, বল পজিশনিং নিয়ে আমরা খেলতেছি, তখন আমাদের প্লেয়ারদের, ডিফেন্ডারদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে গোলগুলো আমরা খাইছি, এইখানে প্রতিটা জায়গায় আমাদের ডিফেন্ডারদের ভিতরে মিসকমিউনিকেশন ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল। প্রথম গোলটা ছাড়া, প্রথম গোলটা তো আমি কি বলবো, আমি আমার কোর্সে আমার ইনস্ট্রাক্টর, বা আমি যখন খেলছি তখন আমার ইনস্ট্রাক্টর সবসময় আমাদেরকে একটা কথা বলতো, সেটা হচ্ছে যে নেভার ডু এনি স্টুপিড ফাউল নিয়ার অর ইন দ্য ডি বক্স, যেটা হয়েছে আমরা সবাই দেখছি। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আমাদের ডিফেন্ডারদের ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কোথায় হয়েছে জানেন? সেটা হচ্ছে যে আমরা যখন 5 জন ডিফেন্ডার নিয়ে খেলতেছি, এবং ডিফেন্সিভ খেলার পাশাপাশি আমরা আবার ওই চিন্তাও করতেছি আমাদের ম্যাচ জিততে হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আমাদের এটা হবে। 5 জন ডিফেন্ডার নিয়ে খেলে আপনি অ্যাটাকিং কেমনে খেলবেন? আপনার তো অ্যাটাকিং থার্ডে প্লেয়ারই কম।
আর অ্যাটাকিং থার্ডে যখন প্লেয়ার কম থাকবে তখন আপনি প্রেস করবেন কম। প্রেস কম করলে কি হবে? আল্টিমেটলি আপনার ডিফেন্সের উপর প্রেসার পড়বে। কয়টা প্রেসার সামলাবে ডিফেন্স? বাট ডিফেন্ডাররা অনেক ভালো করছে। তপু ভাই, তারিক ভাই, সাদ ভাই, এখানে ইসা ভাই মারাত্মক করছে। বাট ওই যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু জায়গাতে হইয়া গেছে। ওই হইয়া যাওয়ার কারণেই আমরা আসলে গোলগুলা খাইয়া গেছি। সর্বশেষ বলবো আমরা আসলে অনেক বেশি পজিটিভ থাকতে চাই আমাদের দেশ নিয়ে এবং ন্যাশনাল টিম নিয়ে। আমি দেশকে খুবই ভালোবাসি এবং ফুটবলটাও ভালোবাসি, যার কারণে আজকে আসা আপনাদের সামনে কথাবার্তা বলা। আরেকটা কথা বলতে চাই। আমার আরেক ইনস্ট্রাক্টর আমাকে একটা কথা বলছিল ডিউরিং মাই কোচিং কোর্স, হাফ গ্লাস এমটি অর হাফ গ্লাস ফুল। তো আমরা সবসময় আসলে পজিটিভ থাকতে চাই। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।